জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের তারিখটা ক্যালেন্ডারে লাল কালিতে দাগ দিয়ে রাখুন, কারণ আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা শোনার পর আপনার মনে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে শুরু হয়ে গেল? না, সীমান্তে কোনো গুলি চলেনি, কোনো মিসাইল ওড়েনি, কোনো পরমাণু বোমার বিস্ফোরণ ঘটেনি। কিন্তু বিশ্বাস করুন, আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের বড় বড় ফিনান্সিয়াল মোগলদের কপালে আজ যে চিন্তার ভাঁজ পড়েছে তা কোনো যুদ্ধের চেয়ে কম নন। এতকাল ধরে আমরা শুনে এসেছি ডলার ইজ কিং, ডলারই হলো শেষ কথা। আপনি তেল কিনবেন, ডলার লাগবে, আপনি সোনা কিনবেন, ডলার লাগবে। বিশ্বের যে কোনো প্রান্তে দাঁড়িয়ে আপনি যদি এক বোতল জলও কিনতে চান আন্তর্জাতিক বাজারে, আপনাকে আমেরিকার ওই সবুজ কাগজের মুখাপেক্ষী হয়ে থাকতেই হবে। কিন্তু আজ 2025-এর এই শেষ লগ্নে দাঁড়িয়ে আমি আপনাদের এক অদ্ভুত অথচ বাস্তব সত্যের মুখোমুখি দাঁড় করাতে চলেছি। সেই সত্যটা হলো, রাজার মুকুট খসে পড়ার সময় এসেছে। পশ্চিমী বিশ্বের যে আর্থিক দাদাগিরি বা ফিনান্সিয়াল হেজিমনি গত 80 বছর ধরে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোকে দমিয়ে রেখেছিল, আজ তার বুকে সরাসরি আঘাত হানা হয়েছে। আর গর্বের বিষয় হলো, এই আঘাত হানার মূল কারিগরদের মধ্যে অন্যতম হলো আমাদের দেশ, আপনার দেশ, ভারতবর্ষ। হ্যাঁ, ঠিক শুনেছেন, ব্রিক্স, যে জোটকে একসময় পশ্চিমী মিডিয়া হেসে উড়িয়ে দিয়েছিল, বলেছিল এটা নাকি কিছু গরিব দেশের ক্লাব। সেই ব্রিক্স আজ এমন এক ব্রহ্মাস্ত্র লঞ্চ করেছে যার নাম দেওয়া হয়েছে দ্য ইউনিট। এটি কোনো সাধারণ ক্রিপ্টোকারেন্সি নয়, এটি বিটকয়েন নয় যে আজ দাম বাড়বে কাল ধপাস করে পড়ে যাবে। এটি হলো পিওর গোল্ড বা খাঁটি সোনার উপর ভিত্তি করে তৈরি এক নতুন বিশ্ব ব্যবস্থা। আর সব থেকে বড় খবর হলো, এই ব্যবস্থায় আমাদের ভারতীয় রুপি এক বিশাল ভূমিকা পালন করতে চলেছে। আজকের এই এপিসোডে আমরা কোনো ভিডিও দেখব না, কোনো ক্লিপ দেখব না, শুধু তথ্যের গভীরে যাব এবং বোঝার চেষ্টা করব কেন আমেরিকা আজ কাঁপছে, কেন গুগল ট্রেন্ডে ডলার ডিবেসমেন্ট বা ডলারের পতন শব্দটা আজ সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে, এবং সব থেকে বড় কথা, এই নতুন কারেন্সি বা ইউনিট কিভাবে আপনার আমার পকেটে, ভারতের অর্থনীতিতে এবং আগামী দিনে জিওপলিটিক্সে এক আমূল পরিবর্তন আনতে চলেছে। হাতে সময় নিয়ে বসুন, কারণ আগামী কয়েক মিনিট আমরা বিশ্ব অর্থনীতির সব থেকে বড় অপারেশন টেবিলের ব্যবচ্ছেদ করব। বন্ধুরা, প্রথমে বোঝা দরকার এই ইউনিট আসলে কি জিনিস। গত 8ই ডিসেম্বর 2025-এর খবর অনুযায়ী ব্রিক্স অ্যালায়েন্স, যার মধ্যে এখন 10টি শক্তিশালী দেশ রয়েছে, অফিসিয়ালি তাদের এই পেমেন্ট সিস্টেমের পাইলট প্রজেক্ট লঞ্চ করেছে। খুব সহজ ভাষায় বললে, এতদিন আন্তর্জাতিক বাণিজ্যে বা গ্লোবাল ট্রেডে আমেরিকা ছিল অনেকটা সেই জমিদার বা মহাজনের মতো, যার পুকুরের জল ছাড়া অন্য কেউ স্নান করতে পারত না। সুইফট সিস্টেমের মাধ্যমে আমেরিকা যাকে খুশি যখন খুশি ব্যান করে দিত, যার খুশি টাকা আটকে দিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমরা দেখেছি কিভাবে রাশিয়ার কয়েকশো বিলিয়ন ডলার আমেরিকা বাজেয়াপ্ত করেছিল। সেই দিন থেকেই ভারত, চীন, রাশিয়া এবং গ্লোবাল সাউথের দেশগুলো বুঝে গিয়েছিল বিকল্প রাস্তা তৈরি করতেই হবে। আর সেই বিকল্প রাস্তার নাম হলো এই দ্য ইউনিট। এখন প্রশ্ন হলো, এই ইউনিট কি ডলার বা ইউরোর মতো আরেকটা কাগজের নোট? একদম না, এখানেই আসল খেলা। এই কারেন্সি বা মুদ্রাটি তৈরি হয়েছে গোল্ড ব্যাকড সিস্টেমে। এর ভ্যালুয়েশন 40% বা 40% সরাসরি সোনার উপর নির্ভরশীল। ভাবুন একবার, গত 50 বছরে আমেরিকা কি করেছে? তারা ইচ্ছে মতো ডলার ছাপিয়েছে। তাদের অর্থনীতিতে মন্দা দেখা দিলেই তারা ফেডারেল রিজার্ভ থেকে ট্রিলিয়ন ডলার ছাপিয়ে বাজারে ছেড়ে দিয়েছে, যার ফলে আমাদের মতো দেশে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বেড়েছে। কারণ ডলারের পেছনে কোনো সোনা বা গোল্ড ছিল না, ছিল শুধু আমেরিকা সরকারের মুখের কথা বা প্রমিস। কিন্তু ব্রিক্স যে ইউনিট এনেছে, তার 40% ভ্যালু আসছে সলিড গোল্ড থেকে। অর্থাৎ কাল যদি কোনো কারণে কোনো দেশের অর্থনীতি ভেঙেও পড়ে, তবুও এই ইউনিটের দাম শূন্য হবে না, কারণ এর পেছনে সোনা আছে। আর বাকি 60%, এখানেই আমাদের ভারতীয় হিসেবে গর্ব করার জায়গা।
বাকি 60% ভ্যালু ঠিক করা হবে ব্রিক্সের 5টি প্রতিষ্ঠাতা সদস্যের মুদ্রার বাস্কেট বা কারেন্সি বাস্কেট দিয়ে। আর এই বাস্কেটে আমাদের ভারতীয় রুপি বা INR এর ওজন হলো 12%, চীনের ইউয়ান, রাশিয়ার রুবেল, ব্রাজিলের রিয়াল এবং সাউথ আফ্রিকার র্যান্ড সবার সমান অধিকার। কেউ বড় নয়, কেউ ছোট নয়। আমেরিকা যেমন IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে নিজেদের দাদাগিরি চালায়, এখানে সেটা আর চলবে না। আপনারা হয়তো ভাবছেন, সুশোভনদা, এটা তো অর্থনীতির খুব জটিল বিষয়, এতে জিওপলিটিক্স বা ভূ রাজনীতির কি আছে? বন্ধুরা, এখানেই তো আসল টুইস্ট। ব্লুমবার্গের রিপোর্ট বলছে 2025-এর শেষে সাধারণ মানুষের মনে ডলারের প্রতি বিশ্বাস তলানিতে ঠেকেছে। ডলার ডিবেসমেন্ট এই শব্দটা আজ ইন্টারনেটে ভাইরাল। এর মানে হলো ডলারের ক্রয় ক্ষমতা কমে যাওয়া। আমেরিকা তাদের ঋণের বোঝা বা ন্যাশনাল ডেট ঢাকতে এত বেশি টাকা ছাপিয়েছে যে ডলার এখন আর সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় নয়। আর ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়েছে ব্রিক্স। তারা বলছে, তোমরা আমাদের কাগজের টুকরো বিশ্বাস করো না? ঠিক আছে, আমরা তোমাদের সোনা দিচ্ছি। আর ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো কারেন্সি সোনার সাথে যুক্ত হয়েছে তখন তার গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। এবার আসি এই সিস্টেমের পেছনের প্রযুক্তি বা টেকনোলজির কথাই, যা শুনলে আপনি অবাক হবেন। এই পুরো সিস্টেমটা কোনো মানুষ চালাবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন। কোনো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বা কোনো দেশের অর্থনীতি এই ইউনিটের রেট ঠিক করবেন না। এই প্রজেক্টের দায়িত্বে বসানো হয়েছে একজন AI CEO বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। এখন প্রশ্ন আসতেই পারে, হঠাৎ রোবট বা AI কেন? এর উত্তরটা খুব লজিক্যাল, খুব পলিটিক্যাল। ব্রিক্সের মধ্যে ভারত আছে, চীন আছে। আমাদের মধ্যে সীমান্তে সমস্যা আছে, রাজনৈতিক মতবিরোধ আছে। এখন যদি এই সিস্টেমের হেডকোয়ার্টার চীনে হতো বা এর CEO একজন চাইনিজ হতো, ভারত কি সেটা মেনে নিত? কখনোই না। আবার যদি ভারতীয় কেউ হতো, চীন আপত্তি করত। এই সমস্যা মেটানোর জন্যই তৈরি হয়েছে ইউনিট ফাউন্ডেশন। তারা বলছে, একটি অ্যালগরিদম বা সফটওয়্যার কখনো ঘুষ খায় না, তার কোনো রাজনৈতিক বায়াসনেস থাকে না, সে কখনো ইমোশনাল হয়ে ভুল সিদ্ধান্ত নেয় না। তাই এই কার্ডানো ব্লকচেন ভিত্তিক সিস্টেমে AI ঠিক করবে প্রতিদিন গোল্ড রেট এবং কারেন্সি রেট অনুযায়ী ইউনিটের দাম কত হবে। এটা একটা নিউট্রাল বা নিরপেক্ষ সিস্টেম, যা পশ্চিমী দুনিয়ার সুইফট সিস্টেমের সম্পূর্ণ বিপরীত। একটু খেয়াল করে দেখবেন কেন এই সময়টাকেই বেছে নেওয়া হলো। 2025 সালের অক্টোবর-নভেম্বর মাস জুড়ে আমরা দেখেছি বিশ্বজুড়ে সোনার কেনাকাটা বা গোল্ড রাশ কীভাবে বেড়েছে। সেন্ট্রাল ব্যাংকগুলো লাইন দিয়ে সোনা কিনছে। কেন? কারণ তারা জানে আগামী দিনে যে ঝড় আসছে তাতে ডলার বা ইউরো কাউকে বাঁচাতে পারবে না। একমাত্র সোনাই পারে তাদের ইকোনমিকে ধরে রাখতে। ব্রিক্সের এই ইউনিট সেই সোনার চাহিদাকেই পুঁজি করেছে। এই ব্যবস্থায় যখন বাণিজ্য হবে তখন টেকনিক্যালি দেশগুলো পরোক্ষভাবে সোনার মাধ্যমে লেনদেন করবে। মানে ধরুন, ভারত রাশিয়া থেকে তেল কিনবে, ভারতকে আর ডলার খুঁজতে হবে না। ভারত তার রুপি বা এই ইউনিট ব্যবহার করবে, যার ভ্যালু সোনার সমান। এর ফলে আমেরিকার ব্যাংকিং সিস্টেম বাইপাস হয়ে যাবে। আর আমেরিকা যদি ট্রানজ্যাকশন দেখতেই না পায়, তাহলে তারা স্যাংশন দেবে কার উপর? এই জায়গাতেই আমেরিকার সবচেয়ে বড় ভয়। তাদের হাতে থাকা সবথেকে বড় অস্ত্র, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আজ ভোতা হতে বসেছে। আমরা যদি একটু ভারতের দৃষ্টিভঙ্গি বা ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে দেখি, এটা আমাদের জন্য কতটা লাভজনক। দেখুন, এতদিন আমাদের রুপির দাম ওঠানামা করত ডলারের উপর ভিত্তি করে। ফেড রেট বাড়লে আমাদের শেয়ার বাজার পড়তো, টাকা দুর্বল হতো। কিন্তু এই নতুন ব্যবস্থায় রুপির দাম নির্ধারিত হবে সোনার সাপেক্ষে এবং আমাদের নিজস্ব বাণিজ্যের ক্ষমতার উপর। 12% ওয়েটেজ মানে হলো আন্তর্জাতিক বাণিজ্যের নীতি নির্ধারণে ভারতের 12% ভোট বা ক্ষমতা রইল। এটা কিন্তু কম কথা নয়। স্বাধীনতার পর থেকে আমরা শুধু নিয়ম মেনে এসেছি, কিন্তু এখন আমরা নিয়ম তৈরি করছি। নরেন্দ্র মোদী সরকার গত কয়েক বছর ধরে ইন্টারন্যাশনালাইজেশন অফ রুপি বা রুপির আন্তর্জাতিকীকরণের চেষ্টা করছিল। এই ইউনিট হলো সেই লক্ষ্যের দিকে এক বিশাল লাফ। তবে বন্ধুরা, পথটা কিন্তু মসৃণ নয়। আমেরিকা কি চুপ করে বসে থাকবে? কখনোই না। তারা জানে যদি একবার তেল বা গ্যাসের বাণিজ্য এই ইউনিটে শিফট হয়ে যায়,
তাহলে আমেরিকার অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই তারা এখন অ্যালগরিদম আর অ্যাসেট রিজার্ভ দিয়ে লড়াই করছে। আগে যুদ্ধ হতো সেনাবাহিনী দিয়ে, এখন যুদ্ধ হচ্ছে ডেটা আর কারেন্সি দিয়ে। এই যে খবরটা আমরা বিশ্লেষণ করছি, এখানে পরিষ্কার বলা হয়েছে পশ্চিমী দুনিয়ার ফিনান্সিয়াল টাইটানরা বা রাঘববোয়ালরা তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে এই সিস্টেমকে ব্যর্থ করার। কিন্তু মুশকিল হলো তারা লড়বে কার সাথে? এটা কোনো একটা দেশ নয়, এটা 10টা দেশের সম্মিলিত শক্তি, যাদের হাতে বিশ্বের 40% বেশি জনসংখ্যা এবং বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে। তাছাড়া এই ইউনিটের ডিজাইনে একটা খুব ইন্টারেস্টিং বিষয় হলো দ্য পাম্পকিন ব্যাচ। ভয় পাবে না, এটা কোনো কুমড়ো নয়, এটা হলো একটা রেফারেন্স সেট, যা দিয়ে মাপা হয় কিভাবে এই কারেন্সি বাস্কেট কাজ করছে। এই সিস্টেমে গোল্ড বা সোনা কাজ করে নিউমেরিয়ার বা মূল্যের মানদণ্ড হিসেবে। এর মানে হলো মার্কেটে যতই ভলাটিলিটি বা অস্থিরতা আসুক, ইউনিটের দাম হুট করে পড়ে যাবে না। ক্রিপ্টোকারেন্সির জগতে আমরা দেখেছি বিটকয়েন একদিনে 20% পড়ে যায়, কিন্তু এখানে যেহেতু 40% সোনা আছে, তাই এর স্টেবিলিটি বা স্থিতিশীলতা বজায় থাকবে। আর এটাই গ্লোবাল ট্রেডার বা ব্যবসায়ীদের সব থেকে বেশি দরকার। তারা চায় নিশ্চয়তা। তারা চায় না যে মাল জাহাজে তোলার সময় একদম থাকুক আর মাল পৌঁছানোর পর কারেন্সির দাম কমে গিয়ে তাদের লোকসান হোক। ডলার এখন সেই নিশ্চয়তা দিতে পারছে না, যেটা এই ইউনিট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। আর একটা বিষয় আমাদের বুঝতে হবে, যেটা হলো ডলারাইজেশনের আসল মানে। অনেকে ভাবে কাল থেকে হয়তো ডলার উঠে যাবে, ব্যাপারটা তা নয়, এটা একটা প্রক্রিয়া। যেমন উইপোকা ধীরে ধীরে কাঠের আসবাবকে ভেতর থেকে খেয়ে ফেলে, এই ইউনিট এবং ব্রিক্সের অন্যান্য পদক্ষেপ ডলারের আধিপত্যকে ঠিক সেভাবেই ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে। গুগল ট্রেন্ডের ডেটা বলছে সাধারণ মানুষও এখন বুঝতে পারছে যে তাদের পকেটের টাকার দাম কমছে। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে যখন ব্রিক্স বলছে এসো আমাদের কাছে এসো, আমাদের কারেন্সি সোনার মতো খাঁটি, তখন সেটা উপেক্ষা করা কঠিন। গ্লোবাল সাউথ বা তৃতীয় বিশ্বের দেশগুলোর কাছে এটা একটা লাইফ লাইন। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, IRIAS বা যে সংস্থা এই প্রযুক্তির গবেষণার পেছনে আছে, তাদের ইতিহাস দেখলে বোঝা যাবে এটা একদিনের হুজুগ নয়। সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট প্রোডাকশন ম্যানেজমেন্ট থেকে শুরু করে আজকের এই ব্লকচেন টেকনোলজিতে বিবর্তন, এটা প্রমাণ করে যে রাশিয়া এবং চীন কত দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আর ভারত সেখানে খুব চতুরতার সাথে বা স্মার্ট ডিপ্লোমেসির মাধ্যমে নিজের স্বার্থ রক্ষা করে চলেছে। আমরা পুরোপুরি আমেরিকার বিরুদ্ধে যাইনি, আবার ব্রিক্সের এই সুবর্ণ সুযোগও হাতছাড়া করিনি। একেই বলে সত্যিকারের জাতীয়তাবাদী বিদেশ নীতি, যেখানে দেশের স্বার্থ সবার আগে। এখন প্রশ্ন হলো আগামী দিনে কি হতে চলেছে। এই পাইলট প্রজেক্ট যদি সফল হয় এবং ব্রিক্সের সেন্ট্রাল ব্যাংকগুলো যদি একে পুরোপুরি অনুমোদন দেয়, তাহলে আমরা দেখব এক নতুন অর্থনৈতিক বিশ্ব, যেখানে আপনার আমার দেশের মুদ্রার দাম নিউ ইয়র্ক বা লন্ডনের শেয়ার বাজার ঠিক করবে না, ঠিক করবে আমাদের নিজেদের উৎপাদন ক্ষমতা এবং আমাদের ভল্টে থাকা সোনা। এটা কি অদ্ভুত নয়? এতদিন আমাদের বলা হতো আমাদের মুদ্রা দুর্বল, কিন্তু আজ যখন আমরা একজোট হয়েছি, তখন আমাদের মুদ্রায় হয়ে উঠছে তাদের ভয়ের কারণ। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা খুব স্পষ্ট করে বলা দরকার, এই লড়াইটা শুধু অর্থনীতির নয়, এটা আত্মসম্মানের। এতদিন আমাদের শেখানো হয়েছে পশ্চিমী সিস্টেমই সেরা, কিন্তু আজ সেই পশ্চিমী সিস্টেম ধুঁকছে ঋণের দায়ে। আর আমরা যারা একসময় সোনে কি চিড়িয়া বা সোনার পাখি ছিলাম, আমরা আবার সেই সোনার উপর ভর করেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছি। এই ইউনিট হয়তো একটা ডিজিটাল টোকেন, কিন্তু এর প্রতীকী অর্থ অনেক গভীর। এটা প্রমাণ করে যে এশিয়াই হলো 21 শতাব্দীর চালিকা শক্তি। শেষ করার আগে আপনাদের একটা কথা ভাবার জন্য বলে যাব। আপনার কি মনে হয় আমেরিকা এই নতুন কারেন্সিকে মেনে নেবে, নাকি তারা নতুন কোনো ফন্দি আঁটবে ব্রিক্সকে ভাঙার জন্য? কারণ ইতিহাস বলছে যারাই ডলারের বিরুদ্ধে গেছে, সে সাদ্দাম হোক বা গদ্দাফি, তাদের পরিণতি ভালো হয়নি। কিন্তু এবার প্রতিপক্ষ কোনো একজন ব্যক্তি নয়, এবার প্রতিপক্ষ হলো ভারত, চীন, রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। খেলাটা এবার জমে উঠেছে। আর এই জিওপলিটিক্যাল দাবা খেলায়
ভারতের প্রতিটি চাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন, ভারত কি পারবে এই নতুন কারেন্সির মাধ্যমে ডলারের একচেটিয়া বাজার ভেঙে দিতে, নাকি আমাদের আরও সতর্ক হওয়া উচিত? কমেন্ট সেকশনে আমাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতই এই চ্যানেলের শক্তি। আর হ্যাঁ, এই দীর্ঘ বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় নতুন কিছু জানলেন বা তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে বলছে না, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই অদ্ভুত অথচ বাস্তব পরিবারের সদস্য হয়ে যান, কারণ আমরাই নিয়ে আসি খবরের পেছনের আসল খবর। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো জিওপলিটিক্যাল বোমা ফাটানো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের দেশের প্রতি গর্ববোধ করবেন। জয় হিন্দ, জয় ভারত।